ইরানে ট্রাম্পের হামলা চীনের জন্য কি সুযোগের দরজা খুলে দিয়েছে? এমন আলোচনা আমরা প্রজেক্ট সিন্ডিকেটের একটা লেখায় দেখছি, এবং সেখানে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার ফলে যে নতুন অস্থিরতার শুরু হয়েছে, সূচনা হয়েছে, তার কৌশলগত সুবিধা পেতে পারে চীন। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা যদি একটি বিস্তৃত যুদ্ধে জড়িয়ে পড়ে, স্বাভাবিকভাবেই তাদের অন্য ফ্রন্টে লড়ার ক্ষেত্রে ক্লান্তি আসবে, এবং অন্য ফ্রন্টে লড়ার ক্ষেত্রে তাদের একটা মনোযোগ সরে যাবে। বিশেষত তাইওয়ানকে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওই সক্ষমতাটা আর থাকবে না, যেটার সরাসরি সুবিধা পেতে পারে চীন। এই এই লেখাতে সেরকম একটা কথা বলা হচ্ছে। আর এই সংঘাত চীনের জন্য যে একেবারে ঝুঁকিহীন তা নয়, কারণ হচ্ছে বিশ্বের জ্বালানির বড় গুরুত্বপূর্ণ উৎস ছিল ভেনেজুয়েলা, এবং বিশ্বের না মানে চীনের জ্বালানির একটি গুরুত্বপূর্ণ উৎস ছিল ভেনেজুয়েলা এবং চীন। আর সমুদ্রপথে রপ্তানি করা তেলের ৮০%ই চীন কিনে থাকে ইরান থেকে। আর এটি চীনের সামুদ্রিক পথে আমদানি করা মোট তেলের প্রায় ১৩%। তবে প্রকৃত পরিমাণ নির্ধারণ করা অত্যন্ত কঠিন, কারণ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইরানি তেল অনেক সময় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বাজার থেকেও চীন সংগ্রহ করে। তো এসব কারণে ইরান থেকে সস্তা তেল হারানো চীনের জন্য একটা বড় ধাক্কা, যদিও তা সামাল দেওয়ার মতো। কিন্তু এর আগেই যুক্তরাষ্ট্র কার্যত ভেনেজুয়েলার তেল খাতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা চীনের সস্তা জ্বালানির উৎস ছিল। সেখানেও একটা বড় ধাক্কা খেয়েছে চীন। ২০২৫ সালে চীনের মোট তেল আমদানির ১/৫ এসেছে ভেনেজুয়েলা, ইরান এবং রাশিয়ার মতো নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো থেকে। রাশিয়ার ইতিমধ্যেই তেলের দাম $১০০ ছুঁই করছে ব্যারেল প্রতি, $৮২ উঠে গেছে, যা ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ। তো এখানে নাটিক্সিস বিনিয়োগ ব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ অ্যালেসিয়া গার্সিয়া হেরেরা মনে করেন যে বর্তমান সময়টা চীনের জন্য অনুকূল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের জন্য অর্থনীতিতে ডেটা সেন্টার গড়ে তোলায় দেশটির জ্বালানি চাহিদা তুঙ্গে। তো আগামী ৫ বছরের অর্থনৈতিক পরিকল্পনায় কৃত্রিম বুদ্ধিমত্তা একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ চীনের। ফলে বাজার দরের নিচে তেল পাওয়ার সুযোগ ক্রমেই কমে আসছে চীনের সামনে। তো ২০২১ সালে স্বাক্ষরিত $৪০০ বিলিয়ন চীন ইরান কৌশলগত অংশীদারত্ব চুক্তিও অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে। যদি তেহরানে পশ্চিমাপন্থী নেতৃত্ব আসে, তাহলে তো বলাই বাহুল্য এই চুক্তির কোনো মূল্য থাকবে না। এর বাইরে রিস্টার্ট এনার্জির তথ্য অনুযায়ী গত বছর চীনের অপরিশোধিত তেল আমদানি ৪.৪% বেড়েছে, এবং ৮০%-এর বেশি মজুদ হিসেবে রাখা হয়েছে। ফলে হরমুজ প্রণালী বন্ধ এবং ইরান উৎস যদি বন্ধও হয়ে যায়, তাহলে তাৎক্ষণিকভাবে হয়তো কোনো সংকট চীনের জন্য নেই, তবে দীর্ঘমেয়াদে এটি একটি বড় ঝুঁকি। আরেকটা বিষয়, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চীনের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। সেটি হলো যে উভয়ের জন্যই অস্ত্র ভাণ্ডার দ্রুত ফুরিয়ে আসছে। তার সামরিক সক্ষমতার দিক থেকেও দুর্বল হয়ে পড়ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এটিও চীনকে একটা অ্যাডভান্টেজ দেবে। যেমন ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা প্রয়োজনীয় পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাত্র ২৫% এখন হাতে আছে। তার দ্রুত স্টক ফুরিয়ে আসছে। এর বাইরেও মধ্যপ্রাচ্যে পরিচালিত অভিযানে যুক্তরাষ্ট্র পেট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, F-35 যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করেছে। তো এসব অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেন্সর এবং রাডার প্রযুক্তিতে গ্যালিয়াম নামের একটা গুরুত্বপূর্ণ খনিজ ব্যবহার হয়, যা সরবরাহ চেইনে চীনের আধিপত্য রয়েছে। তো গত বছরের বাণিজ্য যুদ্ধের সময় বেইজিং এই গ্যালিয়াম সহ কিছু বিরল খনিজ রপ্তানি সীমিত করে একটা বৈশ্বিক সংকট তৈরি করেছিল, যেটা আন্তর্জাতিকভাবে চীনকে একটা বাড়তি সুবিধাজনক অবস্থায় নিয়ে এসেছিল। তো আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো জোসেফ ওয়েবস্টারের মতে, যুক্তরাষ্ট্র এখন তাইওয়ান ঘিরে সম্ভাব্য সংকটের মুখে। তো সেখানেও যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ হারাচ্ছে, এবং সেখান থেকেও তার মনোযোগ ধরে রাখাটা কঠিন হয়ে যাচ্ছে। এটিও চীনকে অ্যাডভান্টেজ দিচ্ছে। স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ কেন্দ্রের জ্যেষ্ঠ ফেলো ম্যাথিউ পি ফুনায়েল মনে করেন যে গ্যালিয়াম মূলত সেন্সর প্রযুক্তিতে ব্যবহার হয়। দীর্ঘমেয়াদী ঝুঁকি কেবল অস্ত্র নিক্ষেপে নয়, বরং নতুন অস্ত্র তৈরি, উন্নয়ন ও মেরামতের সক্ষমতায় প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র যদিও বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে, তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে। তো এগুলো হচ্ছে চীনকে অ্যাডভান্টেজের একটা বিষয়। কিন্তু এই চীনের ঝুঁকিটা ঠিক কোথায়? তো সেটা নিয়ে এই
প্রতিবেদনে বলা হচ্ছে যে টানা ২ মাসে চীনের ২ কৌশলগত অংশীদার ভেনেজুয়েলা এবং ইরান এই দুটি দেশের শীর্ষ নেতৃত্বকে অপসারণের ঘটনা ঘটেছে, যেটি তৃতীয় বিশ্বের কাছে চীনের আকর্ষণ কমাতে পারে। মানে এই দুটি দেশ থেকে যে ধরনের সুবিধা বা যে ধরনের মানে কৌশলগত অংশীদারত্ব বিনিময়ের মাধ্যমে সুবিধা নেয়া দেওয়ার বিষয় ছিল, সেটি যেমন হারাতে হয়েছে, তেমনি এই দুটা গুরুত্বপূর্ণ বন্ধু হারানোর ঘটনা ঘটলে বা বাস্তবে রূপ নিলে তৃতীয় বিশ্বের অন্য দেশ যারা যেমন বাংলাদেশের মতো দেশ, তাদের কাছে চীনের অবস্থান গুরুত্ব মানে হারাতে পারে বা চীনের অবস্থান কমে আসতে পারে, এইটি অনেকেই মনে করছেন। আর সাম্প্রতিক বছরগুলোতে ইরান সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্সে যোগ দিয়েছিল এবং চীনই ইরান ও সৌদি আরবের মধ্যে এই সমঝোতায় কলকাঠি নেড়েছিল। তা এখন সৌদি আরবের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছেই। সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি যদি আরেকটি অপ্রত্যাশিত ও বিস্তৃত সংঘাতে জড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে সেই সংঘাতে আটকে যায়, তাহলে চীনের জন্য লাভের সম্ভাবনাই আপাতত বেশি। বেইজিংয়ের দৃষ্টিতে কৌশলগত অবকাশ, যার সুযোগ তারা হাতছাড়া করতে চাইবে না নিশ্চয়ই, যদিও এখানে বন্ধু হারানো এবং বিপুল পরিমাণ জ্বালানির উৎস হারানোর একটা ঝুঁকি চীনের সামনে রয়েছে।